আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের টিউটোরিয়ালে। আমরা শুরু করছি এইচএসসি 2026। তোমরা যারা পরীক্ষার্থী আছো তাদেরকে নিয়ে আমাদের এই জার্নি। তোমাদের হাতে সময় বেশি নেই, 2 মাস সময় আছে। আমরা এই 2 মাসের মধ্যে আমরা যে সাজেশনটি নিয়ে আমরা এই টিউটোরিয়ালগুলো বানাচ্ছি, আশা করি তোমাদের এই 2 মাসের মধ্যে পুরো আইসিটি যে 100 মার্ক তোমাদের কভার হয়ে যাবে। তো আজকে আমরা প্রথমেই অধ্যায় 1 বিশ্ব বাংলাদেশ যে প্রেক্ষিত, এই অধ্যায় থেকে অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। ধারাবাহিকভাবে পরে আমরা অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে কথা বলবো। এরপর হচ্ছে এমসিকিউ এবং সৃজনশীল যে প্রশ্নগুলো আছে, আমরা তোমাদেরকে ধারাবাহিকভাবে একটি পূর্ণাঙ্গ গাইডলাইন দিব। তো আমাদের সঙ্গেই থাকো। আজকে আমরা শুরু করছি আমাদের প্রথম টিউটোরিয়ালের প্রথম অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্ন। ওকে, আমরা দেখি আমাদের মোট জ্ঞানমূলক প্রশ্ন হবে মোট 16টি। আশা করি 16টি প্রশ্ন তোমরা ভালোভাবে মুখস্থ করবে, ভালোভাবে বোঝার চেষ্টা করবে। তাহলে চলো আমরা প্রথম প্রশ্নে চলে যাই। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, বিশ্বগ্রাম কি? আচ্ছা, বিশ্বগ্রাম দ্যাট মিন্স গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হলো এমন একটি পরিবেশ ও সমাজ যেখানে তথ্য প্রযুক্তির মাধ্যমে যুক্ত হয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ পরস্পরের সাথে যোগাযোগ করা সহ বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করতে পারে। তাহলে বিশ্বগ্রামটা কি আসলে আমরা বুঝতে পারলাম। যেমন আমরা যদি তোমার নিজস্ব এলাকার যে কারোর সঙ্গে তুমি খুব দ্রুতই যোগাযোগ করতে পারো, তাই না? ঠিক একই রকমভাবে আমরা অনলাইনের মাধ্যমে, তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা গোটা বিশ্বের যে তথ্যগুলা আমরা প্রায় সেকেন্ডের মধ্যে আমরা পেয়ে যাই। আমাদের যে বিভিন্ন প্রয়োজনীয় তথ্যগুলা আদান প্রদান করতে পারি আমরা সেকেন্ডের মধ্যেই। এই কারণে আজ এই বিশ্বটা গ্রামে রূপান্তরিত হয়েছে আমাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে। এটি হচ্ছে আমাদের মূলত বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ই লার্নিং কি? আচ্ছা, ই লার্নিং মিনস হচ্ছে ইলেকট্রনিক লার্নিং, যেটা ই লার্নিং, ইলেকট্রনিক লার্নিং অর্থাৎ বৈদ্যুতিক ইলেকট্রনিক লার্নিং অর্থাৎ ইলেকট্রনিক অর্থ হচ্ছে বৈদ্যুতিক, লার্নিং হচ্ছে শিক্ষা, বৈদ্যুতিক শিক্ষা। অর্থাৎ আমরা গতানুগতিক যে শ্রেণীকক্ষে শিক্ষাদানের পরিবর্তে, গতানুগতিক শ্রেণীকক্ষে শিক্ষাদানের পরিবর্তে আমরা অনলাইনে শিক্ষার্থীদের মাধ্যমে ইলেকট্রনিক মাধ্যমে, যেমন বিশেষত কম্পিউটার, ইন্টারনেট বা তোমার হাতের যে স্মার্টফোন আছে সেগুলো দিয়ে বা ওয়েব ব্যবহার করে যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয় সেটি হচ্ছে মূলত ই লার্নিং। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। অর্থাৎ আমরা গতানুগতিক যে শ্রেণীকক্ষে পাঠদান করি সেটার পরিবর্তে আমরা যে অনলাইন ডিভাইসগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন ডিভাইসগুলো, অনলাইন কম্পিউটার, স্মার্টফোন, এগুলো ব্যবহার করে আমরা যে শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করে থাকি সেটি হচ্ছে মূলত ই লার্নিং। তো আমাদের 2 নম্বর প্রশ্ন হয়ে গেল। চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, স্মার্ট হোম কি? আচ্ছা, স্মার্ট হোম হলো এক ধরনের ওয়ান স্টপ সার্ভিস পয়েন্টের মতো, যেখানে বসবাসের জন্য সকল উপযোজন পাওয়া যায় এবং গ্রাহককে ব্যবহার্য দ্রব্যাদির গুণগত মান নিশ্চিত করে এ সংক্রান্ত সেবা প্রদান করা যায়, সেটি হচ্ছে স্মার্ট হোম। অর্থাৎ স্মার্ট হোম হচ্ছে মানে এমন একটা সার্ভিস সিস্টেম যেখানে সকল ধরনের তুমি সার্ভিস এক জায়গায় পাবে। ঠিক আছে, বসবাসের জন্য, অর্থাৎ আমরা লাইফ সার্ভাইভিংয়ের জন্য যা আমাদের যত উপকরণ প্রয়োজন সেই উপকরণগুলো আমরা এক জায়গায় পাই, সেটি হচ্ছে মূলত আমাদের স্মার্ট হোম। সেটি আশা করি বুঝতে পারছো, স্মার্ট হোম। তো এ পর্যায়ে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, ই কমার্স কি? ই কমার্স মিনস ইলেকট্রনিক কমার্স। ঠিক আছে,
ইলেকট্রনিক কমার্স অর্থাৎ বৈদ্যুতিক বাণিজ্য। এটা হচ্ছে বৈদ্যুতিক বাণিজ্য, দ্যাট মিনস হচ্ছে অনলাইন বাণিজ্য। যেটা আমরা নর্মাল ব্যবসা বাণিজ্য করে থাকি, সেই ব্যবসা বাণিজ্যগুলো যখন আমরা অনলাইনের মাধ্যমে করি, সেটি হচ্ছে আমাদের অনলাইন বাণিজ্য বা ই কমার্স। আচ্ছা, চলো আমরা পড়ি। ই কমার্স হলো আধুনিক ডেটা প্রসেসিং এবং কম্পিউটার নেটওয়ার্ক, বিশেষত ইন্টারনেটের মাধ্যমে। ওই যে একটা যে কি কথা যেটা বললাম, ই কমার্স হচ্ছে আধুনিক ডেটা প্রসেসিং এবং কম্পিউটার নেটওয়ার্ক, বিশেষত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবা বিপণন হয়, ক্রয় বিক্রয় হয়। ঠিক আছে, বিপণন, বিক্রয়, সরবরাহ, ব্যবসা সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজ সম্মিলিতভাবে সম্পাদন হয়, সেটি হচ্ছে ই কমার্স। ওকে, আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের 5 নম্বর প্রশ্ন হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ যা ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করা হলে এটিকে বাস্তব পরিবেশ বলে মনে হয়। অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে আমরা হার্ডওয়্যার এবং সফটওয়্যার, ধরো কম্পিউটারি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাধ্যমে তৈরি এমন একটি কৃত্রিম পরিবেশ যা ব্যবহারীদের কাছে একদম বাস্তবের মতো মনে হবে, এটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, অর্থাৎ কৃত্রিম বাস্তবতা যেটা, এটি হচ্ছে মূলত আমাদের এটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তো ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে টেলিপ্রেজেন্স কি? টেলিপ্রেজেন্স হলো উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার গ্রাফিক্স ব্যবহার করে দূর থেকে পরিচালনা করার প্রক্রিয়া। অর্থাৎ টেলিপ্রেজেন্সটা হচ্ছে কি উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার গ্রাফিক্স ব্যবহার করে দূর থেকে যে পরিচালনা করা হয়, সেটা হচ্ছে টেলিপ্রেজেন্স। ঠিক আছে, ওকে, এটা তোমরা মুখস্থ করে ফেলবে। আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। মেশিন লার্নিং কি? প্রশ্ন 7 নম্বর হচ্ছে মেশিন লার্নিং। মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে সফল ক্ষেত্র, যা মেশিনগুলোকে সুনির্দিষ্টভাবে প্রোগ্রামিং না করে অভিজ্ঞতার আলোকে স্বয়ংক্রিয়ভাবে শেখার দক্ষতা প্রদান করে। অর্থাৎ মেশিন লার্নিং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে সফল একটি ক্ষেত্র, যেখানে মেশিনগুলোকে আমরা কোনো ডিরেকশন দিব না, প্রোগ্রামিং কোনো কিছু করব না, কিন্তু এই মেশিন সে তার তথ্য এবং উপাত্তের আলোকে সিদ্ধান্ত নিয়ে স্বয়ংক্রিয়ভাবে সে কাজ করে। এটাই হচ্ছে মূলত মেশিন লার্নিং। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো ধন্যবাদ। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের নিউরাল নেট কি? আচ্ছা, নিউরাল নেট হলো ডেটা বা তথ্যকে প্রক্রিয়া করার জন্য এমন একটি পদ্ধতি যেটি মানুষের মস্তিষ্কের মতো কাজ করে। নিউরাল নেট অর্থাৎ আমাদের অনলাইনের যে ডেটাগুলো আছে, এই ডেটা বা তথ্যগুলোকে এমনভাবে প্রক্রিয়া করা হয়, সিদ্ধান্ত নেওয়া হয়, যেটা মানুষের মস্তিষ্কের মতো কাজ করে। এটি হচ্ছে মূলত নিউরাল নেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের যে ওয়ান কাইন্ড অফ মস্তিষ্কের মতো যে কাজ করে, এটি হচ্ছে নিউরাল নেট। এটা কম্পিউটারে একটা ব্রেনের মতো কাজ করে। তো ঠিক আছে, আমরাও চলে যাচ্ছি আমাদের পরবর্তী 9 নম্বর প্রশ্নে। আমাদের 9 নম্বর প্রশ্ন হচ্ছে রোবোটিক্স কি? রোবোটিক্স বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সমন্বয়ে গঠিত যে বিষয়টি রোবটের ধারণা, নকশা, উৎপাদন কার্যক্রম কিংবা ব্যবহার বাস্তবায়ন করতে পারে, তাই হচ্ছে রোবোটিক্স। তাহলে আমরা কি বুঝলাম? বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সমন্বয়ে, সায়েন্স, টেকনোলজি এবং ইঞ্জিনিয়ারিং, এই তিনটার সমন্বয়ে গঠিত যে বিষয়টি, এটার একটা নকশা হয়, একটা প্রোডাকশন হয় এবং এটার একটা প্রোডাকশনের পরে যে এটার অ্যাক্টিভিটিস, কার্যক্রম পরিচালনা করে, এটা বাস্তবিক করতে সে তার মতো কাজ করে, এটি হচ্ছে রোবোটিক্স। তাহলে আমরা কি বুঝলাম? ওই রোবোটিক্স হচ্ছে বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সমন্বয়ে গঠিত এমন একটি বিষয় যেটি রোবটের ধারণা, নকশা, উৎপাদন, কার্যক্রম এগুলা কিংবা ব্যবহার বাস্তবায়ন করতে পারে। ঠিক আছে, এটি হচ্ছে মূলত রোবোটিক্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারণ হচ্ছে দেখো, রোবটের ভিতরে ইঞ্জিনিয়ারিং থাকে, ঠিক আছে, আবার এর ভিতরে কিন্তু স্বয়ংক্রিয় বুদ্ধিমত্তা দেওয়া হয়।
আবার এটাকে ব্যবহার উপযোগী করে কমান্ড দিতে হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো ব্যবহার করা হয়। এটাই হচ্ছে কতগুলো বিষয়ের সমন্বয় হচ্ছে রোবোটিক্স। তো আশা করি তোমাদের এই সম্পর্কে ভালো বুঝতে পেরেছো। তো চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের বায়োমেট্রিক্স কি? মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তি হলো বায়োমেট্রিক্স। অর্থাৎ মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার যে ব্যবহৃত প্রযুক্তি, এটি হচ্ছে বায়োমেট্রিক্স। বুঝতে পেরেছ? তাহলে বায়োমেট্রিক্স কি আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রশ্নে। 11 নাম্বার। আমাদের মোট প্রশ্ন হচ্ছে 16টি, আমরা শেষের দিকে চলে এসেছি। 11 নম্বর প্রশ্ন হচ্ছে বায়োইনফরমেটিক্স কাকে বলে? বায়োইনফরমেটিক্স হলো জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত এবং পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিষয়, যা জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, সংরক্ষণ এবং সঠিকভাবে প্রক্রিয়া করে সেগুলা ব্যাখ্যা করে। এটি হচ্ছে বায়োইনফরমেটিক্স। তাহলে বিষয়টা আমরা বুঝতে পেরেছি। এই বায়োইনফরমেটিক্সের ভিতরে কয়টি বিষয় কাজ করে? অনেকগুলো বিষয়। তোমার জীববিজ্ঞান কাজ করে, কম্পিউটার সায়েন্স কাজ করে, আবার ইঞ্জিনিয়ারিংয়ের ইনফরমেশন সেগুলাও ইনপুট করতে হয়। আবার সে ম্যাথমেটিক্যাল যে টার্ম, গণিতের কিছু লজিক, পরিসংখ্যানের লজিক, এগুলা ইনপুট হয়ে এই যে জীববিজ্ঞানের যে বিশাল পরিমাণ ডেটা আছে, ঠিক আছে, জীববিজ্ঞানের কোষ, সেল টেল যা কিছু আছে, এই যে বিভিন্ন ধরনের ডেটা এই সংরক্ষণ করে আর এটা প্রক্রিয়া করে, এই পুরো বিষয়টাই হচ্ছে বায়োইনফরমেটিক্স। আশা করি তোমাদের এই সংক্রান্ত পরিষ্কার ধারণা হয়েছে। ধন্যবাদ। চলো আমরা আগাই আমাদের পরবর্তী 12 নম্বর প্রশ্নে। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন হচ্ছে ন্যানো টেকনোলজি কাকে বলে? ন্যানো টেকনোলজি বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা। অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা এবং ব্যবহার করার প্রযুক্তি হচ্ছে ন্যানো টেকনোলজি। মনে থাকবে, বিজ্ঞান এবং প্রযুক্তি ব্যবহার করে 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা এবং ব্যবহার করাই হচ্ছে ন্যানো টেকনোলজি। আশা করি বুঝতে পেরেছ। চলো আমাদের নেক্সট 13 নম্বর প্রশ্নে কি আছে? ন্যানো পার্টিকেল কি? ন্যানো পার্টিকেল 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা হলে তাকে সাধারণভাবে ন্যানো পার্টিকেল বলে। অর্থাৎ ন্যানো পার্টিকেল হচ্ছে কি? অর্থাৎ 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা হলে সাধারণভাবে এটা কি ন্যানো পার্টিকেল বলে। ওকে, ঠিক আছে। চলো আমরা আমাদের তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। সফটওয়্যার পাইরেসি কি? এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সফটওয়্যার পাইরেসি আমরা কিন্তু হরহামেশাই এগুলা দেখে থাকি। সফটওয়্যার পাইরেসি লাইসেন্সবিহীনভাবে বা সত্ত্বাধিকারের অনুমোদন ব্যতি রেখে কোনো সফটওয়্যার কপি করা, নিজের নামে কিংবা কোনো প্রকার পরিবর্ধন করে ব্যবহারের সুযোগ নেয় হচ্ছে সফটওয়্যার পাইরেসি। তাহলে ধরো একটা কম্পিউটার একটা সফটওয়্যার লাইসেন্স করা আছে, সেই লাইসেন্স করা সফটওয়্যারটা তুমি কোনোভাবে অন্য সিস্টেমে তুমি ব্যবহার করতেছো, এটাই হচ্ছে সফটওয়্যার পাইরেসি করা। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? লাইসেন্সবিহীনভাবে বা সত্ত্বাধিকারের অনুমোদন ব্যতি রেখে কোনো সফটওয়্যার কপি করা, নিজের নামে কিংবা কোনো প্রকার পরিবর্তন করে ব্যবহারের সুযোগ নেওয়া, এটি হচ্ছে সফটওয়্যার পাইরেসি। আশা করি বুঝতে পেরেছো সফটওয়্যার পাইরেসি সম্পর্কে। তাহলে চলো আমরা 15 নম্বর প্রশ্নে চলে যাই। আমাদের 15 নম্বর প্রশ্ন হচ্ছে প্লেজিয়ারিজম কি? প্লেজিয়ারিজম কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো লেখা, সাহিত্যকর্ম, গবেষণাপত্র, সম্পাদনা কর্ম ইত্যাদি হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করাকে প্লেজিয়ারিজম বলা হয়। সঠিক সূত্র উল্লেখ ছাড়া কোনো কিছু রেফারেন্স হিসেবে ব্যবহারও বেআইনি কাজ তথা প্লেজিয়ারিজমের আওতায় পড়ে। অর্থাৎ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো লেখা, সাহিত্যকর্ম, গবেষণাপত্র যাই কিছু হোক না কেন, হোয়াটএভার আর্টিকেল, তুমি যদি তোমার নিজের হুবহু নকল করো, নিজের নামে প্রকাশ করো, এটা কি প্লেজারিজম বলে। অর্থাৎ তথ্য চুরি করা, এটি হচ্ছে কি প্লেজারিজম।
আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা পরবর্তী আমার শেষ প্রশ্ন, আমাদের শেষ প্রশ্ন হচ্ছে আসে না কেন, হ্যাঁ 16 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 16 নম্বর প্রশ্ন হচ্ছে হ্যাকিং কি? হ্যাকিং হচ্ছে কম্পিউটার বা নেটওয়ার্কে অবৈধভাবে প্রবেশ করে তথ্য চুরি বা নিয়ন্ত্রণ করার যে কার্যক্রম, সেটি হচ্ছে হ্যাকিং। অর্থাৎ হ্যাকিং হলো কম্পিউটার হতে পারে, স্মার্টফোন হতে পারে, হোয়াটএভার। অর্থাৎ হ্যাকিং হলো কম্পিউটার বা নেটওয়ার্কে অবৈধভাবে প্রবেশ করে তথ্য চুরি বা নিয়ন্ত্রণ করা যে কার্যক্রম, সেটি হচ্ছে হ্যাকিং। তো আশা করি তোমরা এই জ্ঞানমূলক প্রশ্নগুলো বুঝতে পেরেছো। এই প্রশ্নগুলো তোমরা মনোযোগ দিয়ে বারবার দেখবে, দেখে মুখস্থ করার চেষ্টা করবে। আরেকটি বিষয় হচ্ছে, আমি তোমাদের এই যে জ্ঞানমূলক প্রশ্নের যে সাজেশনটা উত্তরপত্র সহ আমি ড্রাইভে আপলোড করে সেই লিঙ্কটি আমি ইউটিউবে আমি তোমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে তোমরা ডাউনলোড করে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিয়ে মোবাইলে পড়তে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী যে প্রথম অধ্যায়ের অনুধাবনমূলক যে প্রশ্নগুলো থাকবে সাজেশনের, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা পরবর্তীতে আসব। আমাদের সেই পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।